আপনি আমার শিক্ষক, আপনি আমার সাথে কি করছেন? একবার ভেবে দেখেছেন? শিরোনাম বাদ দিয়ে মূল গল্পটা শুরু করি। আমার বাবা আমাকে পড়ানোর জন্য একজন লজিং মাস্টার রাখলেন। সেই লজিং মাস্টারের নাম সুবোধ। আমি ক্লাস 9-এ। আর আমার ভাই 7-এ পড়ে। আমরা মাস্টারকে দাদা বলে সম্বোধন করতাম। মাস্টারদা আমাকে ঝর্ণা আর আমার ভাইকে রাব্বি বলে ডাকত। মাস্টারদা পড়ালেখায় খুব ভালো ছিল। তার সুনাম অনেক ছাত্রছাত্রীদের মুখে। আর তাই তো বাবা সেই মাস্টারদাকে আমাদের বাড়িতে লজিং রাখলেন। আমার মা মাস্টারদাকে বললেন, আপনি নিজের পরিবার মনে করে আমার ছেলে মেয়েদের পড়াবেন। আর তাই মাস্টারদা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন। আমাদের প্রতিদিনের পড়া যতক্ষণ না শেষ হতো ততক্ষণ মাস্টারদার নিজে পড়া পড়তেন না। আমাদের ছুটি দিয়ে তারপর তিনি নিজে পাঠে মনোযোগ দিতেন। মাস্টারদার সহযোগিতায় আমি ভালোভাবে এসএসসি পাস করে কলেজে উঠলাম। আর আমার ভাই রাব্বি 10-এর নিচে থেকে প্রথম স্থান অধিকার করল। আমাদের রেজাল্ট এত ভালো হয়েছে যে আমাদের মা বাবা মাস্টারদের প্রতি এত বেশি আন্তরিকতা সৃষ্টি হয়েছিল যে মাস্টারদা আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হল। পরিবারের সব কাজকর্ম মাস্টারদার পরামর্শ ছাড়া হতো না। আমার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন, তাই তেমন ছুটি পেতেন না। আর আমার ভাই ছিল ছোট। পরিবারের সকল সমস্যায় মাস্টারদা আমাদের একমাত্র নির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠে। আমার মা বাবা ও মাস্টারদাকে খুব বিশ্বাস করতেন। আমাদের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে সেই পরামর্শ ও মাস্টারদাই দিত। আমাদের পড়ার ঘরটা আমাদের মূল ঘর থেকে আলাদা ছিল। আমাদের মূল ঘর এবং পড়ার ঘরের মাঝখানে বাড়িতে প্রবেশ করার রাস্তা ছিল। পড়ার ঘরে 2খান রুম ছিল আর তার সাথে বারান্দা। আমরা এক রুমে পড়তাম আর অন্য রুমে মাস্টারদা থাকত। আমি আর মাস্টারদা মুখোমুখি বসতাম। আর আমার ভাই আমার ডান পাশে এবং মাস্টার বাম পাশে বসে পড়ত। কলেজের পড়া একটু কঠিন হওয়ায় একদিন আমার পড়া কিছুতেই মুখস্থ হচ্ছিল না। মাস্টারদা আমাকে বকাবকি করছিলেন আর বলছিলেন সারা রাত বসে থাকবে যতক্ষণ না পড়া শেষ হয়। আমার ভাইয়ের পড়া যখন শেষ কিন্তু আমার জন্য তাকে বসিয়ে রেখেছে, তখন আমার বাবা বাড়িতে ছিল। মাস্টারদার বকাবকি দেখে আমার ভাইকে বল, রাব্বি তুমি চলে এসো, তোমার দিদির লেখাপড়া এখনো শেষ হয়নি, তাই তোমার দিদি পড়ুক। বাবার কথা শুনে ভাইরা মাস্টারদাকে বলল, তাহলে আমি আজকে যাই মাস্টারদা। মাস্টারদা তাকে ছুটি দিল। আমাকে আরো 3 ঘন্টা ধরে রেখে সম্পূর্ণ পড়া আদায় করে ছুটি দিল। আসলে মাস্টারদার অন্য উদ্দেশ্য আছে মনে হয়। যদি অন্য উদ্দেশ্য না থাকতো তাহলে মাস্টারদা আমায় এত ভালো করে পড়ায় কেন? আর পড়া শেষ হয়ে গেলেও আমায় বসিয়ে রাখে। পড়া সঠিকভাবে আদায় করলেও মাস্টারদা বলতো, হয় নাই, আরো ভালো করে এখানে বসে পড়া শিখে তারপর ছুটি হবে তোমার। মাস্টারদার কথা মা বাবা অনেক বিশ্বাস করত। মাস্টারদা যা বলবে তাই হবে। মাস্টারদার কথা ছাড়া আমার মা বাবা কিছু করতেন না, এতটাই বিশ্বাস করতে। আর সেই বিশ্বাসের উপর আঘাত করল মাস্টারদা। যাই হোক, সকালে বাবা আর মাস্টার একসাথে ব্রেকফাস্ট করার সময় বাবা মাস্টারদাকে বললেন, সুবোধ দেখো, তুমি আমার ছেলের মতো, তুমি আমার ছেলের মতো কোনো প্রকার লজ্জা শরম করবে না। মেয়ের পড়া শেষ হয়নি বলে রাব্বিকেও ধরে রাখবে না, তাহলে রাব্বির তাড়াতাড়ি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। ঝর্ণার পড়া ভারী, সেটা আমি বুঝি। যতক্ষণ সময় লাগে লাগুক, ওর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ছুটি দেবে না। প্রয়োজনে সারা রাত লাগুক, তুমি তাই করবে, তোমার সংকোচ করার দরকার নেই। মাস্টারদা বল, হ্যাঁ কাকা, বলে মিটিমিটি হাসছিল। বাবার ছুটি শেষে কাজে চলে গেলেন। একদিন আমি ইংরেজি বড় একটা রচনা পড়ছিলাম। একটি রচনা কিছুতেই মুখস্থ হচ্ছিল না। রাত 11টা নাগাদ আমার ভাইকে ছুটি দিয়ে দিলেন। আমি পড়তে লাগলাম। হঠাৎ মাস্টারদার একটি পা আমার পায়ে লেগে গেল। আমি ভাবলাম গুরুজনের পায়ে পা লাগিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি সরিয়ে নিলাম এবং প্রণাম করে নিলাম। মাস্টারদা উৎসাহ দিয়ে আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন আর বললেন, লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছ। তবে একটা কথা মনে রাখবে, যার সাথে ভুলভাবে খারাপ আচরণ করবে তার কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিবে, তাহলে দেখবে তুমি একদিন অনেক বড় হবে, তোমায় কেউ পিছনে ফেলতে পারবে না। আমি বললাম, হ্যাঁ দাদা, ঠিক আছে। আমি মাস্টারদাকে দেখলাম আমার প্রতি এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে।
মাস্টারদা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে আমি পড়তে পারছি না। আমার কণ্ঠরোধ হয়ে আসছে, গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে। পড়ার দিকে একটু মনোযোগ দিতে পারছিলাম না। তারপরও সহ্য করে বসেছিলাম। আমি মাস্টারদাকে প্রশ্ন করলাম, আপনি এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি তোমার মাঝে এমন কিছু দেখেছি যা শুধু দেখা যায় বলা যায় না। মাস্টারদার কথা আমি কিছুই বুঝিনি। আমি অবাক হয়ে গেলাম। আমি মাস্টারদাকে বললাম, আজ আমি পড়ব না, আমি চলে যাই। মাস্টারদার তাকানো আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। সেদিনের মতো মাস্টারদা পড়া শেষ করল। সেদিন আমার পড়া শেষ না হলেও আমাদের দুজনকে একসাথে ছুটি দিয়ে দিল। মাস্টারের নজরটা আমার কাছে কেমন জানি মনে হলো। পরের দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন। সকালে যথারীতি আমরা দুই ভাইবোন পড়তে বসলাম। আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল। মাঝে মাঝে মুচকি হাসি আসছিল। আমার ভাই একবার বলেই ফেল, দিদি হাসছিস কেন? আমি তাকে ধমক দিলাম। সাথে সাথে মাস্টার তাও একটু থামতে রাব্বির কথা বন্ধ করে দিল। আমি হাঁপিয়ে বাঁচলাম। এর মধ্যেই আমার কলমের কালি শেষ। আর কলম ছিল না। তাই মাস্টারদা রাব্বিকে কিছু টাকা দিয়ে আদেশ করে বলল, রাব্বি যাও তো দোকানে একটা কলম নিয়ে এসো। দোকানে যাওয়ার আদেশ পেয়ে খুশিতে নাচতে নাচতে রাব্বি চলে গেল। রাব্বি চলে যেতেই মাস্টারদা রাব্বির পেন্সিলটা আমাকে দিয়ে অঙ্ক বোঝানোর বাহানা নিয়ে আমার পাশে এসে বসল। আমি অঙ্ক করছিলাম, কিন্তু আমার মন ছিল মাস্টারদার উপর। রাব্বি চলে যাওয়ার পর মাস্টারদা আমার সাথে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করল। আমি বললাম, মাস্টারদা আপনি আমার শিক্ষক, বাবার সমতুল্য। আপনি এমন করবেন না। এমন সময় রাব্বি ঘরে এসে হাজির। সেদিন থেকে আমি যেন আরো বেশি মাস্টারদাকে নিয়ে নানান চিন্তায় পড়ে গেলাম। আসলে মাস্টারদার ইদানিং কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। মাস্টারদা তা এরকম ছিল না। একদিন দুপুরে সবাই দিবা নিদ্রায় মগ্ন। আমিও ঘুমাতে যেতে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ব্যর্থ হলাম। মাস্টারদার কথা মনে পড়ল। আমি ভাবলাম গিয়ে দেখি মাস্টারদা কি করে। উকি দিয়ে দেখলাম কি করছে। দেখি মাস্টারদা ঘুমায়নি, বরং আমাকে দেখা মাত্রই চমকে উঠল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম। মায়ের ঘরে গিয়ে দেখলাম গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তারপর চুপি চুপি মাস্টারদার রুমে গেলাম। আমি মাস্টারদার রুমে গিয়ে মাস্টারদাকে ডাক দিয়ে তুললাম। ডাক দিতেই মাস্টারদা ঘুম থেকে উঠে পড়ল। আসলে মাস্টারদাও ঘুমায়নি। মাস্টারদা জেগেই ছিল। আমি মাস্টারদাকে বললাম, আপনি এত রাত হলো ঘুমান না কেন? মাস্টারদা বলল, আমার ঘুম আসছিল না। মাস্টারদা তখন আমায় বলল, তুমি এত রাতে আমার রুমে কেন? মাস্টারদা, আমি আপনার রুমে এসেছি একটা প্রয়োজনে। মাস্টারদা বলল, কি প্রয়োজন? সে তখন আমায় বলল, আপনি ওই দিন আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? আপনি বলছিলেন সেটা শুধু দেখা যায় বলা যায় না। মাস্টারদা আমার কথা শুনে অবাক হয়ে বলল, সেটা তোমাকে এখনই বলতে হবে। যাও তুমি এখন তোমার রুমে গিয়ে ঘুমাও। তোমার মা দেখলে বকা দিবে। আমি তখন মাস্টারদাকে বললাম, আপনি এখন আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিবেন। রাত প্রায় 2টা বাজে, এই মুহূর্তে লেখাপড়া মাথায় কাজ করবে না। কাল সকালে আমি বুঝিয়ে দিব। আমি মাস্টারদাকে বললাম, যদি অঙ্ক না বুঝান তাহলে আপনি আমার দিকে তাকিয়ে কি দেখলেন সেটা বলেন। আপনি তো বললেন সেটা দেখা যায় বলা যায় না। আমি এটার উত্তর না শুনে আমি কিছুতেই আপনার রুম থেকে বের হব না। আমি মেয়েটার এমন দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা, তুমি তো কোনদিন এমন করো না। আজ কি তোমায় ভূতে ধরেছে নাকি? আমি মাস্টারদাকে বললাম, মাস্টারদা আপনি যেদিন আমার দিকে তাকিয়ে কি দেখেছিলেন? আর বললেন এটা দেখা যায় বলা যায় না। আমি যেদিন এই কথাটা আপনার মুখে শুনলাম সেদিন থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। আমার বারবার জানতে ইচ্ছা হয় কি এমন জিনিস আমার মাঝে আছে, দেখা যায় কিন্তু বলা যায় না। আজ রাত কিছুতেই ঘুম আসছিল না। এই কথা ভাবতে ভাবতে আর তাই আমার ঘুম আসছিল না। আমি আমার ছাত্রীকে বললাম, শোন, আজ না কাল আমি সত্যি বলবো। এখন রাত অনেক হয়েছে, প্রায় ফজরের আয়ান পড়বে। তুমি যাও গিয়ে ঘুমাও। ঝর্ণা তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। পরদিন আমার বাবা আসলেন, এসে মাস্টারদাকে ডাক দিলেন। আর বললেন, কেমন পড়াচ্ছেন আমার ছেলে মেয়েদেরকে? এবার কি তারা ভালো রেজাল্ট করতে পারবে? মাস্টার বলল, হুম কাকা, আপনি কোনো চিন্তা কইরেন না। ওরা এবার ভালো রেজাল্ট করবে, আপনি নিশ্চিত থাকুন। মাস্টারদার কথা শুনে বাবা কিছুটা আস্থা পেলেন। বাবা বাড়িতে 2 দিন ছুটি কাটিয়ে চলে গেলেন।
পরের দিন আমরা মাস্টারদার কাছে পড়তে বসলাম। মাস্টারদা বললেন, আজ পড়া শেষ না করে কারো ছুটি হবে না। আমি আজ পড়া শিখে আসিনি। মাস্টারদা আমার ছোট ভাইয়ের পড়া আদায় করে নিয়ে বললেন, তুমি চলে যাও, তোমার ছুটি। রাব্বি তখন ছুটি পেয়ে চলে গেল। ঝর্ণা বলল, আমি তো স্যার আজ পড়া শিখিনি। আমি বললাম, কেন শিখনি? তোমার বাবাকে আমি কথা দিয়েছি তুমি এবং তোমার ভাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আমার ছাত্রী ঝর্ণা বলল, মাস্টারদা আপনি আমার পড়ালেখার মনোযোগ নষ্ট করেছেন। আপনার জন্যই আমি পড়া শিখে আসতে পারিনি। আমি ঝর্ণার কথা শুনে বললাম, কেন, আমি আবার কি করেছি? ঝর্ণা আমার কথার উত্তর দিয়ে বলল, মাস্টার, সেই কথার উত্তরটা পেলাম না। মাস্টারদা বলল, ও তাই, সেটার জন্য তুমি পড়া মুখস্থ করতে পারোনি। ঠিক আছে, আজ রাতে তুমি আমার রুমে এসো, আমি বলবো, তোমার উত্তর পেয়ে যাবে। মাস্টারদাকে আমি বললাম, আপনি এখন বলেন, আমি রাতে আসতে পারবো না। মাস্টারদা বলল, এই কথা আমি এখন বলতে পারবো না, আজ রাতে বলবো। যাও, এখন তোমার ছুটি। মাস্টার এমন কথা শুনে আমার অনেক রাগ হলো। কি এমন কথা দিনে বলা যাবে না, রাতে বলতে হবে? আসলে আমি মাস্টারদার লক্ষণ কিছুই বুঝতে পারছি না। আমি ভাবলাম আজ রাতে আমি তার কাছ থেকে কথাটা জানবো। তারপর রাত হলো। আমি চুপি চুপি মায়ের রুমে গেলাম, মা ঘুমাচ্ছে। তারপর মাস্টারদার রুমে গেলাম। মাস্টারদার রুমে গিয়ে দেখলাম মাস্টারদা রুমে নেই। এটা রাতে মাস্টারদা কই গেল? আমি মাস্টারদার রুমটা ভালো করে খুঁজে দেখলাম মাস্টারদা রুমে নেই। কোথায় গেল এত রাতে? তারপর আমি মাস্টারদার রুম থেকে বের হয়ে গেলাম, বাথরুমের দিকে গেলাম। সেখানেও খুঁজে পেলাম না। আমি মাস্টারদাকে ডাক দিলাম, সুবোধ দাদা, আপনি কোথায় গেলেন? আমি খুঁজে না পেয়ে মায়ের রুমে গেলাম। মাকে ডাক দিয়ে বললাম, মা, মাস্টারদা কোথায় গেল? মা বলল, কি বলিস, মাস্টারদা তো কোথাও যাওয়ার কথা না, বাহিরে গেট লক করা। হঠাৎ মনে পড়ল ছোট ভাই রাব্বির রুমটা চেক করার বাকি। তারপর রাব্বির রুমে গেলাম। তারপর রাব্বির রুমে গিয়ে দেখলাম মাস্টারদা রাব্বির ঘরে লাশ হয়ে পড়ে আছেন। আমি তা দেখে চমকে উঠলাম। আমি মাকে বললাম, কি হলো এটা? আমি তো কিছুই বুঝলাম না। মাস্টারদার শরীরে কোনো আঘাত নেই, তাহলে মরল কি করে? আমার ছোট ভাইটা বিছানা থেকে উঠে বলল, আমি সব জানি, মাস্টারদা কিভাবে মারা গেছে। রাব্বিকে জিজ্ঞেস করলাম, কিভাবে মারা গেছে বল। রাব্বি তখন যা বলেছিল তা শুনে আমার আত্মাটা কেঁপে উঠল। রাব্বি বলল, মাস্টারদা মরার আগে আমার রুমে এসে আমায় ডাক দিয়ে বলল আমি দরজাটা খুলতে। আমি দরজাটা খুলে দিতেই মাস্টারদা আমার রুমে আসলো। তারপর আমায় বলল, আজ আমার মেয়ের আত্মা কিছুতেই আমায় ছাড়বে না, আমাকে আজ মেরেই ফেলবে। মাস্টারদাকে আমি বললাম, কই আপনার মেয়ে? মাস্টারদা বলল, আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পারবি না। তুই তোর আপুকে বলিস। আমি তোর আপুর দিকে তাকিয়ে থাকতাম, কারণ তোর আপুর চেহারায় আমার মেয়ের আত্মাকে দেখতে পেতাম। আমার মেয়ে আমায় ইশারায় বলতো, এটা কাউকে বলা যাবে না, তুমি আমায় দেখতে পারবে কিন্তু কাউকে বলা যাবে না। আমি যখন ঝর্ণার দিকে তাকিয়ে থাকতাম, তখন ঝর্ণার চেহারায় আমার মেয়ের আত্মার ছবি দেখতে পেতাম। আর আমি যখন সিদ্ধান্ত নিলাম আজ ঝর্ণাকে বলে দিব আমি তার দিকে তাকিয়ে কি দেখতাম, কিন্তু আমার মেয়ে বারণ ছিল এই কথাটা না বলার জন্য। আমি আমার মেয়ের আত্মাকে বলেছিলাম, আমি ঝর্ণাকে মিথ্যা কিছু বলতে পারবো না। এই কথার জন্য আমার মেয়ের আত্মা আজ আমাকে মারতে আসলো, আজ আমার জানটাও কেড়ে নিবে। আমি রাব্বিকে বললাম, এটা তুই কি করে জানলি? রাব্বি বলল, মাস্টারদা রাতে ভয় পেয়ে আমার রুমে চলে আসছিল, আর আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, এটা তোর আপুকে পড়ে শোনিস। আর আমি চিঠিতে পড়ে তা জানতে পারলাম, মৃত্যুর আগে আমার সাথে সব বলে গেছেন আপু। আমি এখন বুঝতে পারলাম মাস্টারদা কেন আমার দিকে তাকিয়ে থাকতো। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কুলসুম একটা চাকরির জন্য অনেক অফিসে ঘুরে ঘুরে ব্যর্থ হলো। কোথাও চাকরি হয়নি কুলসুমের। একদিন কুলসুমের চাচা কুলসুমকে একটা ঠিকানা দিয়ে বলল, এই লোকের কাছে গেলে তোর চাকরি হবে, আমি বলে দিব। কুলসুম চাচার কথায় খুশি হয়ে বলল, আমি যাব। তারপর সেই বস কুলসুমের ইন্টারভিউ রাতে ফাইনাল করল। কুলসুম কোনো উপায় না পেয়ে রাতেই ইন্টারভিউ দিতে গেল। তারপর ইন্টারভিউর নামে বস কুলসুমের সাথে এক রাতে 4 বার, ভাবতেই পারছি না। বাকিটা গল্পতেই বলছি।
বাবা হঠাৎ করেই স্ট্রোক করে মারা গেল। ওর কোনো ভাই বোন নেই, এমনকি সেরকম কোনো নিকট আত্মীয় নেই যে ওদেরকে সাহায্য করবে। তার উপর তার মা অসুস্থ, তাই হঠাৎ করেই কুলসুমের উপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল। সে সবে মাত্র এসএসসি পাশ করেছে। সে জানে না তার এই যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাবে কিনা। সারাদিন বিভিন্ন অফিসে অফিসে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত হয়ে সে তার বাসায় ফিরে আসে। পরদিন ওদের বাসায় কুলসুমের এক দূরসম্পর্কের চাচা বেড়াতে আসলেন। ওনাকে কুলসুম একটা ফোঁটাও পছন্দ করে না। কুলসুম যখন ছোট ছিল এই লোক অনেক দিন পর পর আসত আর কুলসুমের দিকে তাকিয়ে থাকত। লজ্জায় এসব কথা কাউকে বলতে পারেনি ও। আজও এই লোকটিকে দেখে কুলসুম খুশি হতে পারল না। সে সালাম দিয়ে চাচাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভিতরে চলে গেল। একটু পরেই চাচা আবার তাকে ডেকে পাঠালেন। সে এসে সোফায় বসল। অনেক দিন পর কুলসুমকে কাছ থেকে দেখতে পেল ওর চাচা সিরাজ উদ্দিন। শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছো? জি চাচা, অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখেছে কুলসুম। শোনো বেটি, এভাবে রেফারেন্স ছাড়া তো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি। তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি, তুমি কালই ওনার সাথে যোগাযোগ করবে। আমি বলে রাখব, তোমার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে কুলসুম খুশি হয়ে গেল। এমনকি নিচু হয়ে চাচাকে সালামও করে ফেল। তার চাচা কুলসুমের দিকে তাকিয়ে রইল। কুলসুম উঠে উপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন। বড় হওয়ার পর কুলসুমকে অনেকদিন পরে দেখে চাচার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল। কুলসুমের মতো একই সাথে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। পরদিন সকালে কুলসুম ঠিকানা অনুযায়ী উত্তরার একটা অফিসে গিয়ে দিদার নামে ওখানের ম্যানেজারের সাথে দেখা করল। কুলসুমকে এক নজর দেখেই দিদার চমকে উঠল। এদেশে এখনো এরকম মেয়ে আছে? সে নিজেও অনেক সুন্দর। বহুদিন কানাডায় ছিল সে। মেয়েটি দেখতে একদম কানাডা দেশের মেয়ের মতো। কুলসুমকে দেখে ওর তাদের কথা মনে হয়ে গেল। নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তা তার ধারণা ছিল না। মনে মনে সিরাজ সাহেবের চয়েজের প্রশংসা করল সে। মুখে বলল, সিরাজ উদ্দিন তোমাকে পাঠিয়েছেন তো মনে করো চাকরিতে এক পা দিয়েই রেখেছ, তবে তোমার নিজেকে প্রমাণ করতে হবে, বুঝেছ? জি স্যার, কুলসুম নত মুখে বলল। ভালো, তোমার মতোই মেয়ে আমাদের অফিসে দরকার। তোমার মতো মেয়ে অনেক দিন যাবৎ খুঁজেছি, পাই না। আজ পেয়েছি। আমি আশা করি তুমি অফিসের কাজ খুব সুন্দরভাবে করতে পারবে। তাহলে আজ সন্ধ্যায় আমাদের হেড অফিসে চলে এস, ওখানেই তোমার ইন্টারভিউ হবে। সন্ধ্যায় ইন্টারভিউ? কুলসুম অবাক হয়ে যায়। আমাদের কোম্পানি সময়ের মূল্যতে বিশ্বাস করে, তাই অফিস টাইমে ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করা হয় না। কোনো আপত্তি আছে তোমার? না স্যার, ওকে দেন, এই নাও ঠিকানা, ঠিক 7টার মধ্যে চলে এসো। কুলসুম ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়ে বের হয়ে আসে। সে দিদার সাহেবের ব্যবহারে খুশি হয়েছে। অন্য যতগুলো অফিসে সে গিয়াছে প্রতিটাতেই অফিসের বসকে অভদ্র বলে মনে হয়েছে, কিন্তু দিদার সাহেবকে তার ভদ্র বলে মনে হয়েছে। লোকটিকে ওর খুব ভদ্র বলে মনে হলো, কিন্তু সে আসলে ভদ্র নয়, সে আরও জঘন্য। সন্ধ্যায় খুঁজে খুঁজে উত্তরার অভিজাত এলাকায় এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো কুলসুম। দারোজান গেট খুলে ওকে সোজা 4তলায় চলে যেতে বলল। 4তলায় এক বিশাল ড্রয়িং রুমে ঢুকে কুলসুম দিদার সাহেবকে দেখে চিনতে পারল। ওনার সাথে অন্য একজন অপরিচিত লোক ছিল। সে দুজনকেই সালাম দিল, কিন্তু দুজনের কেউই জবাব না দিয়ে বলল, এত সম্মান করতে হবে না আমাদের। দিদার সাহেব যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকে বসতে বলল। উনি হচ্ছেন আমার পার্টনার জসিম। দিদার কুলসুমকে অন্য লোকটার সাথে পরিচয় করিয়ে দিল। কুলসুম সোফায় গিয়ে বসতেই জসিম উঠে এসে ওর পাশে, একেবারে পাশে বসল। দিদার, আপনি ঠিকই বলেছেন, কুলসুম আসলেই একজন দক্ষ মেয়ে। জসিম দিদার দিকে ফিরে বলল। কুলসুম কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। জসিম আবার কুলসুমের দিকে ফিরে তাকালো। জসিম তার বাজে আচরণ করার চেষ্টা করল। এসব দেখে কুলসুম চট করে উঠে দাঁড়ালো। কি করছেন আপনারা এসব? এই বুঝি আপনাদের ইন্টারভিউ? দিদার হা হা করে হেসে উঠল। জসিমও হাসতে হাসতে বলল, আমাদের ইন্টারভিউ যদি তুমি পাশ করতে পারো তাহলে চাকরিটা তোমার কনফার্ম হয়ে যাবে। দিদার হাসি থামিয়ে কুলসুমের দিকে ফিরল। দেখো কুলসুম, এই যুগটাই হচ্ছে স্বার্থপরতার যুগ। তোমার চাকুরি দরকার, আর সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনটাই তোমার নেই।
কিন্তু তোমার কাছে একটা কিছু চাওয়ার আছে। যদি তুমি আমাদের চাওয়া পূরণ করতে পারো, তাহলে তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে। এরপর থেকে তোমাকে আর কোনোদিন আমরা তোমার কাছে কিছু চাইব না। আমাদের এমন একটি ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে, যেখানে আমাদের সাথে তোমার দেখাই হবে না। ভেবে দেখ, মাসে 20,000 টাকা বেতন। আমি ভেবেছিলাম কুলসুম মনে মনে খুশি হয়ে উঠবে। হাসালে দেখছি। কুলসুম বলল, দেখুন, আমি কিছু দিতে পারবো না। যদি আমার যোগ্যতা অনুযায়ী আপনারা আমাকে চাকরিটা দেন তাহলে আমার খুব উপকার হবে। অফিসের বস বলল, এটা কি মামার বাড়ির আবদার যে চাইলেই চাকরি হয়ে যাবে? তুমি যদি আমাদের কথায় রাজি থাকো, তাহলে চাকরি তোমার হয়ে যাবে। এমন কথা শুনে কুলসুম খুব কষ্ট পেল। তার ইচ্ছে হচ্ছিল লোকটার গালে ঠাস করে একটা চট বসিয়ে দেয়। কিন্তু সে সময় তার অসুস্থ মায়ের মুখখানি ওর চোখের সামনে ভেসে উঠল। আর তাই অসহায় হয়ে চাকরিটার জন্য তাদের কথায় রাজি হলো। এই তো ভালো মেয়ে, রাতে তোমার ইন্টারভিউ শেষ হওয়ার সাথেই সাথেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। এখন যেতে পারো। সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় ও মাকে বলে গেল যে তার নতুন চাকুরির ট্রেনিংয়ের জন্য আজ সারারাত অফিসে থাকতে হবে। ওর চাকুরি পাওয়ার খবরে মা এতই আনন্দিত ছিল যে ওনার মনে কোনো খারাপ চিন্তা এল না। কুলসুম আজ ইচ্ছেমত সেজেছে। ও এমনিতেই সুন্দরী, তার উপর আজ এভাবে সাজাতে ওকে আরো সুন্দর দেখাচ্ছে। দিদার বাসার দরজাটা গেট খুলে দিতে দিতে কুলসুমের তার অফিসের 4তলায় গেলা। তার দিকে তাকিয়ে রইল। সে কুলসুমকে সোজা 3তলায় চলে যেতে বলল। কুলসুমের মনের ভিতর কি চলছিল তা কেউ জানে না। অফিসের বস দুইটাও জানে না আজকে কুলসুম এমনভাবে সেজে এসেছে। তারা কুলসুমকে দেখে অবাক। কুলসুম আজ মনে মনে সিদ্ধান্ত নিল যে করে হোক চাকরিটা আমার চাই। তারপর বস্তুটিকে এমন করব সারা জীবন আমার কথা মনে থাকবে। কুলসুমকে দেখে অফিসের বস বলল, এই অফিসে তোমাকেই চাই। অফিসের বস বলল, তাহলে আমি আমার পার্টনারকে আসতে বলি। কুলসুম বলল, স্যার, আমার একটা কথা ছিল। আপনারা আমার কাছে যা চাইছেন সেটা আমি এই মুহূর্তে দিতে পারবো না। আমাকে একটু সময় দিতে হবে। বস আমার কারণ জানতে চাচ্ছে, কি কারণে এই মুহূর্তে হবে না। আমি বলেছিলাম, দেখুন, আমার মা খুব অসুস্থ, আজ আমার বাড়িতে যেতে হবে। এমনও হতে পারে মাকে আজ হাসপাতালে নিয়ে যেতে হবে। বস বলল, তুমি আজ রাত এখানে থাকো, আমি তোমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমি বসকে বললাম, আপনার ব্যবস্থা করতে হবে না। আমি বাড়িতে মায়ের অবস্থা বুঝে তারপর মাকে হাসপাতালে নিয়ে যাব। বস বলল, ঠিক আছে, আমি তোমাকে আজকের দিনটা সুযোগ দিলাম। কাল রাতে তোমার আসতে হবে। যদি কাল না আসো তাহলে তোমার চাকরিটা মিস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি কাল রাতে আমি আসব। আমি বাড়িতে গিয়ে দেখলাম মা খুব অসুস্থ। আমি মাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। ডাক্তাররা মায়ের পরীক্ষা করে দেখল মাকে সুস্থ করতে হলে সর্বনিম্ন 5 লাখ টাকা খরচ হবে। আর যদি সেই টাকা 24 ঘন্টার ভিতরে না দিতে পারি তাহলে মায়ের চিকিৎসা হবে না, আর মাও বাঁচবে না। আমি এখন এত টাকা কোথায় পাবো? আমি মহাচিন্তায় পড়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছি না। আমার আপনজন বলতে কেউ নেই। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছ থেকে এত টাকা পাবো? ভাবতে ভাবতে প্রায় 12 ঘন্টা চলে গেল। আমি ভাবলাম আমি অফিসের বসের কাছে যাব, কারণ তাদের তো টাকার অভাব নেই, তারা আমাকে টাকা দিবে। কিন্তু 5 লাখ টাকা তারা কি আমায় দিবে? আমি তাড়াতাড়ি অফিসের স্যারের কাছে গেলাম। অফিসের বড় বস আমায় দেখে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কিছু বলবো সেই সুযোগটা আমায় দিচ্ছে না। আমি বললাম, বস, আপনি এভাবে কি দেখছেন? বসের হুঁশ ফিরল। আমি বসকে বললাম, আমার টাকার দরকার। 24 ঘন্টার ভিতরে আমি যদি কাউন্টারে টাকা জমা না দিতে পারি তাহলে আমার মাকে বাঁচানো যাবে না। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি আপনাকে বলেছিলাম না, মা খুব অসুস্থ, আজ মাকে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি। বস আমার কথা শুনে বলল, কত টাকা লাগবে? আমি বললাম, বস, আমার মাকে বাঁচাতে 5 লাখ টাকা লাগবে। বস আমার কথা শুনে বলল, এত টাকা আমি তোমায় কিভাবে দিব? আমি বসের পায়ে ধরে বললাম, বস, আমার মাকে বাঁচান, আমি আপনার সব কথা রাখব। 24 ঘন্টার ভিতরে টাকাটা জমা না দিতে পারলে আমার মাকে বাঁচানো যাবে না। আর তাই বলছি, আপনি একটা কিছু করুন। বস বলল, ঠিক আছে, আমি টাকা দিব এবং তোমার মায়ের সমস্ত চিকিৎসার খরচ আমি দিব। কিন্তু তার বিনিময়ে আমি যা চাইব তাই কিন্তু তোমার দিতে হবে।
আমি বললাম, বস আপনি আমাকে একবার বিশ্বাস করুন, আমি আপনার কথা রাখবো, কিন্তু আমার মাকে তাড়াতাড়ি বাঁচান। 5 লক্ষ টাকা কাউন্টারে জমা দিতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে। বস আমাকে নিয়ে হাসপাতালে চলে আসলো। কাউন্টারে 5 লক্ষ টাকা জমা দিল মায়ের চিকিৎসার জন্য। টাকাটা জমা দেওয়ার সাথে সাথে মায়ের চিকিৎসার কার্যক্রম শুরু হয়ে গেল। আমি বসকে বললাম, আপনাকে কিছু বলার ভাষা আমার নেই। আপনি যা চাইবেন তা পাইবেন যদি আমার কাছে থাকে। বস আমার কথা শুনে খুশি হয়ে বলল, আগে তোমার মা সুস্থ হোক, তারপর দেখা যাবে। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। আমার মা নতুন জীবন ফিরে পেল। আমার মায়ের জ্ঞান ফিরা মাত্রই মা আমাকে জিজ্ঞেস করলেন, তুই এত টাকা কই পাইলি মা? আমি বললাম, মা আমার অফিসের বস আমাকে টাকাটা দিলেন, আমি না হয় চাকরি করে পরিশোধ করে দিব। মা বলল, তুই চাকরি করে এত টাকা পরিশোধ করতে পারবি? এই মুহূর্তেই বস আমার মাকে দেখতে এলো। মায়ের জন্য অনেক খাবার নিয়ে আসলো আর বলল, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। যখন যা প্রয়োজন আমার কাছে বললেই হবে, আমি দিয়ে দিব। আমার মা তখন কান্না করে বসকে বলল, আমার জন্য তুমি যা করেছো তার ঋণ আমি কিভাবে শোধ করব? বস বলল, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আজ আপনাদের ছুটি, আপনি এখন বাড়িতে যেতে পারবেন। আমি ডাক্তারের কাছ থেকে আপনাদের ছুটি নিয়ে এসেছি আর আপনার 1 মাসের ওষুধ কিনে দিয়েছি। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার অবস্থা কি হবে। বস যে কিসের লোভে পড়ে এত যত্ন করছে মাকে তা তো আমি জানি, আমার তো খবর হয়ে যাবে। বস আমায় বলল, কি চিন্তা করছো? এখন আর কোনো ভয় নেই, তোমার মা সুস্থ হয়ে গেছে। কাল তুমি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিবে। আমি বসকে বললাম, আমার আর ইন্টারভিউ লাগবে না, আর বাহানা করার দরকার নেই। আপনি যা আশা করছেন তা আপনি পেয়ে যাবেন, আর আমি চাকরিটা পেলে আপনার টাকাটা পরিশোধ করে দিব ধীরে ধীরে। আমি জানি এত বড় উপকার কেউ আমায় করবে না, কিন্তু আপনি আমায় করলেন। আমি টাকা পরিশোধ করলেও আপনার ঋণ আমি কোনোদিন দিতে পারবো না। বস বলল, ঠিক আছে, আজ রাতে অফিসে চলে এসো। আমি বললাম, ঠিক আছে আপনি যান, আমি আসব। আমি বুঝতে পারছিলাম আমার সাথে কি ঘটবে, কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই। আমি রাতে মাকে ওষুধ খাওয়াই। আমি মাকে বললাম, আজ রাতে আমি ফিরতে পারবো না, কারণ অফিসে অনেক কাজ আছে। আমি রাতে বসের কাছে গেলাম। বস আমায় বলল, আমার মনের ভিতর যে খারাপ উদ্দেশ্য ছিল, আমি সেই উদ্দেশ্য থেকে বের হয়ে আসলাম, কারণ তোমার মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, কারণ আমার মা ছোটবেলায় মারা গেছে। আমি তোমার মাকে বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে হলো। আমি তোমার উপর যত শর্ত ছিল তা আমি তুলে নিলাম। আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমায় ক্ষমা করে দিও। আমি বসের মুখের কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি বসকে বললাম, দেখুন আপনার জন্যই আমার মা আজ বেঁচে আছে, আর আমায় খারাপ ভাববেন না। আমি যা করছিলাম মায়ের জন্যই করছিলাম। বস তখন বলল, আমি তোমায় একটা কথা বলতে চাই। বলুন বস। আমি তোমার দায়িত্ব নিতে চাই, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। আমি বসকে বললাম, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি আমায় বিয়ে করলে আপনার সম্মান হানি হবে। বস তখন বলল, দেখো আমার মা নেই, আমি তোমার মায়ের সেবা করে যেতে চাই, প্লিজ তুমি না করো না। আমি বসকে সেলুট দিয়ে বললাম, আপনার মতো মানুষ যদি প্রতিটি প্রতিষ্ঠানে থাকতো তাহলে কোনো মা অসুস্থ অবস্থায় মারা যেত না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো মানুষ আমার পাশে থাকলে আমার বাকি জীবনটা ভালোই কাটবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।